আলাইকুম। আওয়ামী লীগ দেশে আসবে আসবে এই আওয়াজে চারদিকে একটা ভজগত অবস্থা শুরু হয়েছে। এনসিপি কি করবে, জামাত কি করবে, তারপর ধরেন বিএনপি কি করবে, আওয়ামী লীগের লোকজনই কি করবে। আওয়ামী লীগ জামিন পাচ্ছে, আওয়ামী লীগের লোকজনকে জামিন দেওয়া হচ্ছে, এটা এখন মোটামুটি পরিষ্কার। এবং এই সরকার ডক্টর ইউনূসের তরিকায় চলবে না। ডক্টর ইউনূস সব ধরে জেলে রাখ, এই তরিকায় যাবে না। কারণ এই সরকার আসার পেছনেও আওয়ামী লীগের কিঞ্চিত হলেও আওয়ামী লীগের লোকজনের ভূমিকা আছে। তবে এনটি আওয়ামী লীগ ঘরানার যে বয়ান, যে এনটি আওয়ামী লীগ ঘরানার একটা ইন্টারেস্টিং বয়ান আপনাদের সামনে আমি একটু খুব বেশ কবিতা দিয়ে একটা বয়ান আমার সামনে আছে এনটি আওয়ামী লীগ ঘরানার একটা পত্রিকার। আমি ইচ্ছা করে আপনাদেরকে পত্রিকার নামটা বলছি না, আপনারা একটু খেটে বের করে নেবেন। বলা হচ্ছে, দেখেন খবরে এনটি আওয়ামী লীগ বয়ানটা দেখেন, যে আওয়ামী লীগ নামের বর্গীরা, আচ্ছা এই আরেকটু আগে থেকে পড়ি। কবিতা দিয়েছে পল্লী কবি জসীমউদ্দীনের, তুমি যাবে ভাই যাবে মোর সাথে, আমাদের ছোট গায়ে গাছের ছায়া লতায় পাতায় উদাসী মনের বায়ে মায়া মমতায় জড়াজড়ি করি। হ্যাঁ, নিমন্ত্রণ হেডলাইনও করেছে, আওয়ামী লীগকে নিমন্ত্রণ, আওয়ামী লীগকে আমন্ত্রণ। আচ্ছা, পল্লী কবি জসীমউদ্দীনের এই কবিতার মতন একটু বয়ানটা শুনেন, আপনারা একটু ধৈর্য ধরে শুনেন। যারা পড়ে ফেলেছেন আমি জানি যে খুব কম সংখ্যক আমাদের দর্শক এটা পড়েছেন। কবিতা পল্লী কবি জসীমউদ্দীনের এই কবিতার মতন নিষিদ্ধ ছাত্রলীগ ও সাংগঠনিক কার্যক্রম নিষেধাজ্ঞায় থাকা আওয়ামী লীগকে দেশের রাজনীতিতে ফিরে আসার আমন্ত্রণ জানানো হচ্ছে। আমি কেন এটা পড়ছি সেটাও আমি আপনাদেরকে বলবো। আর আওয়ামী লীগ নামের বর্গীরা ফের দেশের রাজনীতিতে ফেরার আভাসে এনসিপি, জামাত তো বটেই, সারা দেশের সাধারণ মানুষ ও বিএনপি তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে নতুন করে আতঙ্ক শুরু হয়েছে। সারা দেশের সাধারণ মানুষ এবং বিএনপি তৃণমূল নাকি আতঙ্কিত, দুটোই এটা মিথ্যা কথা। সারা দেশের সাধারণ মানুষের মধ্যে একটাই যে ভাই মারামারি কাটাকাটি চাই না, মিলেমিশে থাকো। আর বিএনপি তৃণমূল জানে যে বিএনপি তৃণমূলের একেবারে শেষ যেই সদস্যটা, সেটাও এখন আওয়ামী লীগের চেয়ে শক্তিশালী প্র্যাকটিক্যালি মাঠে। আচ্ছা, তো তারা আতঙ্ক শুরু হয়েছে যে আওয়ামী লীগের জুলুম নির্যাতন হামলা মামলা মাথায় নিয়ে দীর্ঘ 18 বছর বিপর্যয়কর জীবনযাপন করেছেন বিএনপি নেতা কর্মীরা। ক্ষমতায় আসার 1 মাস হতে না হতেই সেই ভয়ঙ্কর দানব রূপী আওয়ামী লীগকে রাজনীতিতে প্রত্যাবর্তনের চেষ্টায় তারা ভীত সন্ত্রস্ত, হিংস্র রাজনীতিতে অভ্যস্ত। আওয়ামী লীগ নেতা কর্মীদের যেভাবে জামিনে ছেড়ে দেওয়া হচ্ছে তাতে অনেকের শঙ্কা ভারতের তাবেদার এই দলের নেতারা রাজনীতিতে ফিরতে পারলে বিএনপির প্রতি প্রতিশোধ পরায়ণ হয়ে উঠবে। জুলাই অভ্যুত্থানের পর বিএনপি নেতারাই ওইসব নেতাদের বিরুদ্ধে মামলা করেছেন। আওয়ামী লীগ নেতারা জামিনে বের হয়ে এলে এবং আওয়ামী লীগের রাজনীতি শুরু হলে তারা সর্বপ্রথম বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে প্রতিশোধ নেবে। আমি জানি না এই পত্রিকা কেন এই বিশ্লেষণে গেছে, তাদের মাথায় কি ধরেছে। বিষয়টা কি জানেন, এই নির্বাচনে যে কোনো পরিস্থিতিতেই হোক, আপনার আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে একটা ছোটখাটো লিয়াজু হওয়াতে দেশের এই নতুন ছবল দিয়ে ওঠা রাজনীতিবিদ যারা 5 আগস্ট পরবর্তী সময়ে মব ভায়োলেন্স সহ মানে যা ইচ্ছা তা করিব এটাকে আইন মনে করেছে, যে আমি হত্যা করিব, আমি খুন করিব, দখল করিব, এইটাই আইন, সেই অংশটা একদম আতঙ্কিত হয়ে উঠেছে। কারণ বিএনপি আওয়ামী লীগের মধ্যে একটা ভেতরে আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। এখন এর আগের বাস্তবতা ঠিক যে বিএনপির লোকজন আওয়ামী লীগের উপর চড়াও ছিল সবচেয়ে বেশি, যত হামলা মামলা যত কিছু হয়েছে বিএনপির লোকজন 5 আগস্টের পরে আওয়ামী লীগের উপর করেছে। কিন্তু ওই যে জামাতের উত্থান, জামাত ক্ষমতায় চলে যেতে পারে, এই জায়গাটা বিএনপি এবং আওয়ামী লীগকে যে জায়গায় নিয়ে এসছে, এটা শুধু মানে হঠাৎ ঘটে যাওয়া কোনো ঘটনা না। এটা ওই ইলেকশনের আগের প্রেক্ষাপটে ভেতর রন্ধে এটা বিনিশুতার মতো কথা হয়েছে। আওয়ামী লীগ বিএনপি আসন ভিত্তিক তাদের তৃণমূলের মধ্যে যোগাযোগ হয়েছে, তাদের নেতৃবৃন্দের মধ্যে যোগাযোগ হয়েছে। ইভেন দো আমি বিশ্বাস করি আওয়ামী লীগের কেন্দ্রীয় হাইকমান্ড যেটা দিল্লিতে অবস্থান করছে বা ইন্ডিয়াতে অবস্থান করছে, সেই হাইকমান্ডের সাথে বিএনপির দেশের ভেতরের হাইকমান্ডেরও যোগাযোগ হয়েছে, এটা আমার বিশ্বাস, আমার ধারণা। ফলে এই যে একটা এখন লিয়াজো তৈরি হয়েছে, এই লিয়াজোটা জামাত যত শক্তিশালী হবে, আওয়ামী লীগ বিএনপি বন্ধন তত অটুট হবে। এবং এই অটুটের কারণেই অদূর ভবিষ্যতে আওয়ামী লীগ বিএনপির উপরে চড়াও হওয়া বা বিএনপি আওয়ামী লীগের উপরে চড়াও হওয়া, এটার সম্ভাবনা কম। এবং এই ধারাবাহিকতা হচ্ছে যে জামিনগুলো হওয়া। এবং দেখেন সারা দেশের যতগুলো অফিস খোলা হচ্ছে আওয়ামী লীগের, খুব বিচ্ছিন্ন ঘটনা ছাড়া বিএনপি চাইলে সেসব জায়গায় তুলে মেরে আওয়ামী লীগের এসব বন্ধ করে দিতে পারে।
কোথাও কোথাও আওয়ামী লীগ বিএনপির সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং এসে অফিসগুলো খুলছে, কোথাও কোথাও খুলে ফেললে পরে বিএনপি ওরা দেখেও না দেখার ভান করছে, মানে ওভারলোড করছে। ফলে আওয়ামী লীগ বিএনপির মধ্যে ওই বিরোধ বিদ্বেষ হওয়াটার এখন আসলে বাস্তবতা বাংলাদেশে নেই। বাংলাদেশের বাস্তবতা হচ্ছে জামাত কতটা অগ্রসর হচ্ছে, জামাত মোকাবেলায় আওয়ামী লীগ বিএনপি কি স্ট্র্যাটেজি নিচ্ছে, এবং এই কথা তো বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়ে গেছে যে আওয়ামী লীগ এবং বিএনপি এই দুই দলকে কোনোভাবে ভ্যানিশ করা যাবে না। ফলে দুই দলের মধ্যে হাইকমান্ড বুঝতে পেরেছে যে আমরা একে অন্যের প্রতি শক্তি ব্যয় করে আর লাভ নেই। এখন যেটা করার সেটা হচ্ছে যে এই এন্টি লিবারেশন অথবা ধর্মভিত্তিক অন্য যে দলগুলোর উত্থান ঘটছিল এবং নির্দিষ্ট একটা অংশে, সেটা নটবের যে হেফাজুল ইসলাম, চরমোনাই পীর বা অন্য যারা আছে তা না, সেই প্রেক্ষাপটে এই যে আওয়ামী লীগকে আমন্ত্রণ জানানো হচ্ছে, এই শব্দটাই বোঝা যাচ্ছে যে এনটি আওয়ামী লীগ শিবিরে কাঁপনটা কেমন ধরেছে। মোহাম্মদ ইউনূসকে দেখে সেই বর্গীদের কথা আমার মনে পড়ছে। বর্গীরা এসে যেমন আমাদের দেশটাকে লুটপাট করে একেবারে ছন্নছাড়া করে দিয়ে চলে যেত, এই 1.5 বছরে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি দেশের হাল ধরে 18 মাসে বাংলাদেশকে খোকলা করে দিয়েছেন। বাংলাদেশকে এত সস্তায় উনি বেচে দিয়েছেন, মাত্র $65 মিলিয়ন। আন্ডার হ্যান্ড ডিলিং কত হয়েছে তা বলতে পারবো না। এই সমস্ত দস্তাবেজ তুলসী গ্যাবার্ড সব ভারতবর্ষের কাছে পাঠিয়ে দিয়েছে। কারণ তুলসী গ্যাবার্ডের সঙ্গে কিন্তু ট্রাম্পের বনে না, এটা আমি আগেও আপনাদের বলেছিলাম। তুলসী গ্যাবার্ডকে কিন্তু সাইড লাইন করে দিয়েছে। তুলসী গ্যাবার্ড একটি মেয়েকে, আপনার কোন একটি টিভির নামটা ভুলে গেছি, আগে আপনাদের বলেছিলাম, সেখান থেকে একটি মেয়েকে ভাড়া করেছেন। তিনি ওই প্রেস কনফারেন্সে সমস্ত প্রেসিডেন্টের ওখানে তিনি সারাদিন বসে থাকেন, বসে যা যা প্রেস কনফারেন্স যে বলেন উনি টেপ করে নেন। তুলসী গ্যাবার্ডের রিপোর্ট পড়ার সময় নেই, উনি শুধু শুনে নেন। আর গোপন দস্তাবেজ সব ডিএনআই এর হাতে তো আসবেই। তো এখন এই সমস্ত দস্তাবেজ যেগুলো আমেরিকার সঙ্গে বাংলাদেশের হয়েছে, তার সব গোপন দস্তাবেজ ডিএনআই এর কাছে গেছে। ডিএনআই সেগুলো সমস্ত একদম ডিপ্লোম্যাটিক চ্যানেলে ভারতবর্ষের কাছে পৌঁছে দিয়েছে। যার জন্যই তিনি লিখেছিলেন 3-4 দিন আগে, ভারতবর্ষের উচিত আমাকে ধন্যবাদ জানানো। এক্স হ্যান্ডেলে লিখেছিলেন, সেটা আমি দেখিয়েওছিলাম। আপনারা যদি 4 দিন আগের ভিডিও শেষটা দেখেন তাহলে দেখবেন ওখানে দেওয়া আছে। এখন ব্যাপারটা হচ্ছে যে মোহাম্মদ ইউনূস, তাকে আমি চিনলাম কি করে? আপনারা চিনতে পারেননি। আপনারা সব লিখেছেন স্যারের 1000 বছর হায়াত হোক, 100 বছর হায়াত হোক। তিনি যেদিনকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেবে, উনি যেদিনকে হুঙ্কারটা দিলেন 7 সিস্টার নিয়ে, সেদিনে আমি বুঝেছিলাম লোকটার মতলব কিন্তু ভালো নয়। কিন্তু আমি তখন কিছু করিনি। আমি 2-3 মাস ওয়েট করছিলাম। একটা মানুষকে জাজ করতে গেলে 2-3 মাস সময় লাগে। তো যেমন তারেক রহমানকে জাজ করতে গেলেও 2-3 মাস সময় লাগবে। আদৌ কি করে একটা বোঝা যায় তো প্রতিটা পদক্ষেপে। তারপরে বুঝলাম যে মানুষটা একেবারেই হচ্ছে গিয়ে ভারত বিরোধী এবং দেশকে বিক্রি করে দেওয়ার জন্য এসছে এবং ধ্বংসলীলা একটা চালাবে। যেদিন থেকে এই লুট বাটপাড়ি, খুন জখম, দুর্নীতি হ্যান ত্যান শুরু হলো এবং যেদিনকে পুলিশ জ্বালানো হলো, তারপরে দোষীদের আড়াল করার জন্য তিনি ইনডিমনিটি জারি করলেন। সেদিন আমি বুঝে গেলাম বাংলাদেশের কপালে অশেষ দুর্গতি আছে। ভারতবর্ষও বুঝে গেছিল, আমার পাশাপাশি ভারতবর্ষের মানুষও বুঝেছিল, সরকারও বুঝেছিল। সরকার আমার থেকে অনেক বেশি এগিয়ে ভাবে, আমি তো কিছুই জানি না, তারা অনেক বেশি এগিয়ে ভাবে। তো তখন থেকে একটা প্ল্যান তৈরি করা হয়, বিকল্প প্ল্যান, যেটা প্রথমবারের প্ল্যানটাকে ওই ট্রাম্প ভেস্তে দিয়েছিলেন 12 ফেব্রুয়ারির একটা বৈঠকে 2024-এ,
যে ভারতবর্ষে ওই বাংলাদেশের সমস্ত ব্যাপারটা ভারতবর্ষ দেখবে বলে একটা ঢপবাজি করে দিয়েছিলেন। তো তারপরের থেকে উনি যা যা করেছেন সব বিতর্কিত। সংবিধান বিরোধী যত কাজকর্ম থাকে সব করেছেন। ওনার যে উপদেষ্টারা আছে, আমার কথাগুলো আপনারা মিলিয়ে নিন, পুরনো ভিডিও দেখবেন। আমি বলেছিলাম একটা ভিডিওতে যে এই যে আপনাদের আসিফ নজরুল, তিনি টেক্সাস এবং এতে অ্যারিজোনায় তিনি দুটি বাড়ি কিনেছেন এবং তার স্ত্রী শিলা, খুব সম্ভবত শিলা আহমেদ তার স্ত্রী, তিনি সমস্ত এই কাজকর্মগুলো করতেন এবং তারা টাকা রাখতেন সুইজারল্যান্ডের ব্যাংকে, তারা টাকা রাখতেন দুবাইতে। এই সমস্ত তথ্য আমাদের কাছে, সব আমাদের এজেন্সির কাছে আছে। সেই তখন ভিডিওতে বলেছিলাম। আমি এও বলেছিলাম, আপনারা শুধু স্মরণ করিয়ে দিই, যে একদিন এদের অবস্থা খুব খারাপ হবে। ক্ষমতা আজ কারুর ছিল, কাল কারুর ছিল, আজ আমার কাছে আছে, পরশুদিন আরেকজনের কাছে চলে যাবে, তারপরের দিন আবার একজনের কাছে চলে যাবে। ক্ষমতা কিন্তু পরিবর্তনশীল। কিন্তু এনারা ধরে নিয়েছিলেন এনারা চিরকাল ক্ষমতায় অন্তত 50 বছর থাকবেন বলে এনারা ধরে নিয়েছিলেন। 50 নাও 25 তো থাকবেনই ধরে নিয়েছিলেন। তা মাৎসন্যায় বলতে যা বোঝায়, এরা মাৎসন্যায় করতে শুরু করে দিয়েছিলেন। মববাজি থেকে আরম্ভ করে, এখন মববাজি বলা যাবে না। আপনারা মব বলেন কেন? আমাদের ডাস্টবিন শফিক তিনি তো বলেছেন এটা প্রেশার গ্রুপ। এখন সে প্রেশার গ্রুপের ভয়ে তারা এখন দেশ ছাড়তে পারছেন না, এই ঘর ছাড়তে পারছেন না। সরকারি বাসভবন তারা দখল করে বসে আছেন। কিন্তু মোহাম্মদ ইউনূসের ব্যাপারে যেটাই বলেছিলেন না, তারেক রহমানের জন্য যমুনার ব্যবস্থা করা হচ্ছে, সেদিন আপনারা লিখেছিলেন সমস্ত ভুল খবর দেন, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ওখানে যাননি। অনেকে আবার লিখেছিলেন আপনি সত্যি খবর দিয়েছিলেন, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ওখানে গেছিলেন এবং সেই সময়তে ট্রান্সফরমার বাস্ট হয়েছিল। আপনার খবরগুলো ঠিক। এই যারা উদ্দেশ্যমূলক ভাবে আমাকে বদনাম করার চেষ্টা করেন, তারা দেশের শত্রুই বটে। কারণ তারা সত্যিটা প্রকাশ করতে দেয় না, মানুষকে ভুল বোঝায়, ভুল বুঝিয়ে আমাকে মিথ্যা প্রমাণিত করার চেষ্টা করে। কিন্তু আপনারা শুরু থেকে মনে করে দেখুন, আমি আপনাদের বলে এসেছি যে এই মানুষটা দেশটা ধ্বংস করতে এসছে, দেশের কিচ্ছু বাঁচবে না, দেশকে বেঁচে দেবে। আজকে এই সমস্ত চ্যাংড়া ছোকরাগুলো যারা উপদেষ্টা হয়েছিল, তার আগে তো সমন্বয়কের নাম ধরে এরা যে লুট তরাজ যে শুরু করেছিল, আমি একদিন বলেছিলাম পাবলিক একদিন এদের জামা কাপড় টেনে হিঁচড়ে ন্যাংটো করে রাস্তায় দৌড় করাবে। আজকে সেই অবস্থায় এসছে বলেই এনারা যারা বড় বড় লম্বা লম্বা বাকতাল্লা ছাড়তেন এত বড় বড় জিব্বার করে, তারা কিন্তু এখন বাসভবন থেকে বেরোতে চাইছেন না, সরকারি বাসভবন থেকে। নিরাপত্তার অভাব। কিসের এত নিরাপত্তার অভাব? আপনারা যদি দেশের মঙ্গলই করতেন তাহলে পরে নিরাপত্তার অভাব বোধ করতে হতো না। ওই শেখ হাসিনাকে তো নিরাপত্তার অভাব বোধ করতে হয়নি। আপনারা বলেছিলেন কি শেখ হাসিনা কোটি কোটি ডলার না লক্ষ লক্ষ ডলার বিদেশে পাচার করেছেন। 18 মাস আপনারা ক্ষমতায় ছিলেন, 18 মাসের মধ্যে আপনারা কিন্তু অনেক অধ্যাদেশ জারি করেছেন, কিন্তু শেখ হাসিনার চুরি নিয়ে, ওই চুরির তদন্ত নিয়ে একটা অধ্যাদেশ কিন্তু জারি করেননি। আপনারা যেটা করেছেন সেটা হচ্ছে শেখ হাসিনাকে প্রথমবারে মারতে না পেরে আপনারা একটা ওই ট্রাইব্যুনাল করেছেন। সেই ট্রাইব্যুনালে তাজুল ইসলাম তিনি মহানায়ক হয়ে তিনি করলেন কি দুখানা তিনি পরপর মামলা দায়ের করলেন। একটা হচ্ছে দুর্নীতির মামলা, একটা হচ্ছে ফাঁসির আসামির মামলা। দুটি মামলা তিনি দায়ের করলেন। আমি বলেছিলাম এরা কেউ ছাড়া পাবে না, দেশ ছাড়তেও পারবে না, এরা দেশের মধ্যে থাকবে,
এবং এদের সব শেষ অবস্থা হবে ওই নির্জন কারাগার। আপনি দেখুন আমার সেই কথাগুলো মিলছে কিনা। আপনারা আমাকে যাই বলুন না কেন, অস্বীকার করতে পারবেন না আমায় কখনোই যে আমি এগুলো বলিনি। আমার ভিডিও সমস্ত সাক্ষী রয়ে গেছে। আজ আমি বলতে বাধ্য হচ্ছি যে বাংলাদেশের কিছু সংখ্যক মানুষ, তারা বাংলাদেশেরই শত্রু। তারা বাংলাদেশের অরিজিনাল পরিস্থিতিটা তারা সাধারণ মানুষের কাছে বুঝতে দেয় না। তারা আমাকে ভুল প্রমাণিত করার চেষ্টা করে। তারা আমাকে গুজববাজ বলে একটা ট্যাগ মেরে দিয়েছে। এখন আমাকে অনেকে আনসাবস্ক্রাইব করে, অনেকে আবার সাবস্ক্রাইবও করেন। কিন্তু আমি কোনোদিনই বলি না যে আমায় সাবস্ক্রাইব করুন। যার পছন্দ হবে দেখবেন, যার পছন্দ হবে না দেখবেন, কিন্তু সত্য সত্যই থাকবে। আজকে দেখুন সত্য সেই প্রতিষ্ঠিত হচ্ছে। এখন কালকে খলিলুর রহমান আমাদের ভারতবর্ষে এসছেন, আজকে তার সঙ্গে সমস্ত মিটিং ফিটিং চলছে। এখন তারেক রহমানকে এখন সময় দেওয়া হচ্ছে, 6 মাস তো অ্যাটলিস্ট সময় দেওয়া হবেই। তো তার মধ্যে এই যত কালা চিঠা আছে না, সব যেমন আপনার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে গেছে, পৌঁছে দিয়েছে ভারত, তেমনি তার একটা করে কপি সমস্ত খলিলুর রহমানকে দিয়ে দেওয়া হয়েছে। এবং যে যে সমস্ত আপনার এই উপদেষ্টা মণ্ডলী এবং তার যে সাঙ্গপাঙ্গ যারা আছে, তারা যে পরিমাণ টাকা আত্মসাৎ করেছেন, শুধু উপদেষ্টা মণ্ডলী কেন, নাহিদ ইসলাম, 26 অক্ষরের আসিফ ভুইয়া, 26 অক্ষরের নাম আমি উচ্চারণ মনেই রাখতে পারি না, তারপর সার্জিস আলম, হাসনাত, হান্নান, এরা সমস্ত কোটি কোটি টাকা নিয়েছে, কোটি কোটি টাকা নিয়েছে এরা। টোটাল যদি হিসেব আপনি করেন তাহলে একটা বিপুল পরিমাণ অর্থ 18 মাসে বাংলাদেশ থেকে পাচার হয়ে গিয়েছে বিদেশে। কিন্তু বিদেশের অর্থগুলো কিন্তু একটাও ভোগ করতে পারবেন না তারা। আমি আজকে আপনাদের বলে দিলাম, একটাও ভোগ করতে পারবেন না। সমস্ত অর্থ পরবর্তী সরকার যেই আসুক, এখন তো বর্তমানে তারেক রহমান আছেন, তিনি যদি কিছু না করেন তাহলে পরে তার পরবর্তী সরকার আসবে। এখন যে অবস্থাটা তৈরি হয়েছে, $65 মিলিয়ন আন্ডার হ্যান্ড ডিলিং কি হয়েছে আমি জানি না। যে ডকুমেন্টটা আমাদের কাছে এসছে এবং যে ডকুমেন্ট খলিলের হাতে তুলে দেওয়া হবে, সেটা ডিপ্লোম্যাটিক চ্যানেলে একটা পুরো বাক্স ভর্তি হয়ে যাবে। এদের কালা চিঠা এত, সমস্ত ডকুমেন্ট একদম খলিলুর মারফত